মারাত্মক গরম পড়েছে। সবে শুরু, এখনো মে জুন জুলাই বাকি রয়েছে। অবস্থাটা কি হবে জাস্ট ভাবুন। তো যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো সিকান্দার সিনেমাটা নিয়ে, যেটা আজকে মুক্তি পেল। তো কেমন লাগলো এই সিনেমাটা? দেখো, প্রথমত আজকে এই সিনেমাটা দেখতে যাব, কিন্তু তার আগেই একটা বাজে খবর, একটা ব্যাড নিউজ পেলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই। সেটা হচ্ছে সিকান্দার সিনেমাটা পুরো এইচডি কোয়ালিটি লিক হয়ে গেছে, ফুল সিনেমাটা লিক হয়ে গেছে। ভাই, এটা সব থেকে বড় বাজে খবর ছিল, ব্যাড নিউজ ছিল। দেখো, প্রডিউসার যখন কোনো ছবি আনে, যে কোনো প্রডিউসারের ক্ষেত্রে বা যে কোনো মেকার্সের ক্ষেত্রে, তারা যখন কোনো ছবি মুক্তি দিতে যায়, তাদের একটা হিউজ এক্সপেকটেশন থাকে যে তাদের সিনেমাটা বাজেট রিকভারি করবে বা একটা হিউজ হিট হবে। মানে যেরকম হোক না কেন, একটা এক্সপেকটেশন থাকে সিনেমা নিয়ে। তবে এরকম কিছু হলে ভাই তাদের বিরাট লস, সিরিয়াসলি। মানে এত বড় একটা ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণ হয়তো যারা এই কাজটা করেছে তারা কোনোদিনই করতে পারবে না, সিরিয়াসলি। ভাবতো যে সিনেমাটা মুক্তি পেলে একটা হিউজ দর্শকের সাপোর্ট পেত, তারা হয়তো সিনেমাটা যে লিক হওয়ার কারণে সিনেমাটা আগেই দেখে নিয়েছে। তো এটা একটা বিরাট লস, যেটা আমার খুব খারাপ লাগলো আর কি এক্ষেত্রে। তো যাই হোক, সিকান্দার সিনেমাটা দেখো, প্রথমত এই সিনেমাটা নিয়ে একদম অনেস্ট রিভিউ দেবো। এখানে কোনো রকম ফ্যান ক্যাটারিং এর ব্যাপার নেই। এখানে হয়তো আমি যেগুলো বলবো অনেকের খারাপ লাগতে পারে, বাট কিছু করার নেই। যেটা রিয়েলিটি সেটা রিয়েলিটি, এটা মানতেই হবে। তো যাই হোক, এই যে সিকান্দার সিনেমাটা, এই সিনেমাটা নিয়ে আমার কিন্তু একটা হিউজ এক্সপেকটেশন ছিল। এই সিনেমার প্রথমত টিজার অতটা ভালো যায়নি, বা ট্রেলার অতটাও ভালো যায়নি, গানগুলো খুব একটা ভালো ওয়ার্ক করেনি বা হিট হয়নি। পরবর্তীকালে সিনেমাটার হাইপও কিন্তু ধীরে ধীরে কমতেই থাকুক। তবুও কোথাও যেন একটা আশায় ছিলাম, কোথাও যেন একটা এক্সপেকটেশন, হিউজ এক্সপেকটেশন কাজ করছিল, যেহেতু এআর মুরুগাদোস এবং সালমান খান এই যে একটা সুপারহিট জুটি একসাথে আসছিল। তবে অনেস্টলি বলতে গেলে একটা হিউজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে, একটা বিরাট হতাশ। মানে এরকম কাজ আশা করিনি। এবং সত্যি বলতে সালমান খানের যে কামব্যাকটা হয়তো এবারেও হবে না। সত্যি বলতে সালমান খানকে যদি কামব্যাক করতে হয়, তাহলে কিন্তু তার ফ্যানেদের কথা ভেবে সিনেমা বানালে চলবে না, তাকে দর্শকদের কথা ভাবতে হবে। দর্শকের জন্য সিনেমা বানালেই তার যে কামব্যাকটা সেটা কিন্তু হবে। দেখো, সত্যি বলতে সালমান খান যদি শুধুমাত্র তার ফ্যানেদের জন্যই সিনেমা বানায়, তাহলে সিনেমাটা খুব জোর হিট হতে পারে, খুব জোর 100 কোটি কালেকশন দিতে পারে তার প্রিভিয়াস কাজটার মতো। বাট আলটিমেটলি তার কামব্যাকটুকু হবে না। তার যদি কামব্যাক করতে হয়, তাহলে তাকে প্রথমত দর্শকদের কথা ভাবতে হবে। দর্শকরা কি চাইছে, তাকে তার ভাই ভাই ইমেজ থেকে বেরোতে হবে। দর্শকদের যেটা চাইছে একটা রনেস, একটা রিয়েলিস্টিক ব্যাপার, যেটা সালমান খান এখন রিসেন্ট টাইমে প্রোভাইড করতে পারছে না। অন্যান্য অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছে যাদের সিনেমা বা কাজ বহু বছর চলেনি, তারপর তারা যখন নিজেদের সিনেমা করার ধরন বা স্টাইল বা বদলেছে বা পাল্টেছে, তারপর কিন্তু তাদের কামব্যাকটা হয়েছে। দর্শক কিন্তু তাদেরকে আবার নতুন করে চাইছে, চাহিদাটা বাড়ছে। তো এইটা সালমান খানের প্রয়োজন আছে, যে দর্শক কি চাইছে সেটাকে ভাবা। সত্যি বলতে এই ছবিতে অ্যাকশন ছাড়া কিছুই নজর করা ছিল না। যদি আমরা পারফরমেন্সটা নিয়ে বলি, এই ছবির মধ্যে প্রত্যেকের পারফরমেন্স দেখে লাগছে জাস্ট দায় সারা কাজ করেছে তারা। জাস্ট পয়সা পেয়েছি, কোনো রকম কাজ করে বেরিয়ে গেলেই হলো। এই ছবির ক্লাইম্যাক্সে, বিশেষ করে ক্লাইম্যাক্সে একটা পোর্শন ছিল যেখানে 3টে জায়গায় সিকান্দারকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে, তাদেরকে চেনানো হচ্ছে যে সিকান্দার আসলে কে, কিসের জন্য সে সেখানে। তো যারা তাকে ইন্ট্রোডিউস করিয়েছে তাদের কাজও দেখতে ক্রিঞ্জ লাগছে, এবং সালমান খানের এক্সপ্রেশন, ভাই দিন দিন সালমান খানের যে অভিনয়ের দক্ষতা সেটা কিন্তু সে খোয়াচ্ছে, কোনো ইমপ্রুভমেন্ট তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এটা সত্যি, মানে প্রত্যেকের অভিনয় সত্যি বলতে খুব খুব বাজে লেগেছে আমার এই সিনেমাটার মধ্যে। পাশাপাশি শর্মন জোশী এত সুন্দর একজন অভিনেতা, আপনারা হয়তো জানেন, তার বেশ অনেক কাজ দেখেছেন। 3 ইডিয়টস সব থেকে বড় হিট ছিল। ভাই, এটা একটা সেই মানের অভিনেতা, সে কখনোই এরকম একটা রোল ডিজার্ভ করে না, এরকম একটা চরিত্র। তাকে তো অ্যাটলিস্ট সম্মানটুকু দাও, একটা ভালো ভালো রোল দাও, তাহলে তার আউটপুটটা দেখতেন। তো এটাই আমি মনে করি যে শর্মন জোশীর এই চরিত্রটা নেওয়া উচিত হয়নি। আর তার কাছ থেকে যে কাজটাও আমরা পেয়েছি খুব একটা ক্যাচিও লাগেনি অনেস্টলি। তার চরিত্রটার মধ্যে ওটা যদি অন্যরকম চরিত্র সে পেতো, শিওর শট সে অন্যরকম কাজ করতো। সো এটা হচ্ছে ব্যাপার, প্রত্যেকের পারফরমেন্স এই সিনেমার মধ্যে একদমই দেখার মতো নয়। পাশাপাশি ছবির মধ্যে যে কমেডি পোর্শনগুলো আমরা পেলাম, একটা ওয়ার্ক করেনি। জোর করে হাসানোর মতো কিছু কমেডি রাখা হয়েছে, যার মধ্যে কোনো দম ছিল না, অহেতুক কিছু কমেডি পেয়েছি। পাশাপাশি যে ইমোশন পোর্শনগুলো, তার মধ্যে কোনো এনহ্যান্সমেন্ট নেই, কোনো ডেভেলপমেন্ট নেই। সত্যি বলতে সেখানে যদি বিজিএম এর কাজটা একটু বেটার হতো, তাও সেটা ওয়ার্ক করতো, সেটা ওয়ার্ক করছে না। সত্যি বলতে একটা সিন, একটা ভিজুয়াল ওয়াইজ যদি একটা তোমরা
সিন দেখো, একটা ইমোশনাল সিন যদি দেখো, হয়তো সিনটা তোমার ভালো নাই লাগতে পারে, কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরের দ্বারা সেটা কিন্তু এনহ্যান্সমেন্ট করা যায়, সেটা কিন্তু আরো ক্যাচি করে তোলা যায়, যেটা আমরা অন্যান্য সিনেমার ক্ষেত্রে দেখছি। বাট এই ছবির ক্ষেত্রে সেটাও হচ্ছে না। ওভারঅল যদি ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজটা নিয়ে কথা বলো, একটা পোর্শনও ওয়ার্ক করছে না। তো এই সিনেমাটাকে সত্যি বলতে কেউ কোনো দিক থেকেই বাঁচাতে পারেনি। এছাড়া সিনেমায় একটা গান ওয়ার্ক করেনি, একটা স্যাড সং ছিল, অরিজিৎ সিং এর একটা গাওয়া গান ছিল, একটা ওয়ার্ক করছে না। ভাই সত্যি বলতে এখানে প্রীতমকে তারা টাকা দিয়েছে তো? প্রীতম যে এরকম কাজ করবে এটা কখনোই ভাবিনি, সিরিয়াসলি একটা গান ওয়ার্ক করলো না। যদি তোমরা স্ক্রিপ্টিং এর কাজটা নিয়ে কথা বলো, দেখো এখানে তাদের হয়তো থটটা ভালো ছিল, ভাবনা চিন্তাটা ভালো ছিল, বাট সেটার প্রপার এক্সিকিউশন হয়নি। এছাড়া এই ছবির গল্প যেমন, এখানে কিন্তু একটা স্ট্রং ভিলেনের দরকার ছিল। হয়তো ভিলেন রয়েছে, তাকে স্ট্রং ভাবে প্রেজেন্ট করা হয়নি। সিনেমাটা খুব ফাস্ট গেছে, ফাস্ট কাট গেছে, কোনো এঙ্গেজ মুভমেন্ট নেই, কোনো ওয়াও মুভমেন্ট নেই। সত্যি বলতে একটা টোটাল ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল আর কি সিনেমাটা আমার জন্য। দেখো ছবির গল্পটা যেভাবে এগোচ্ছিল, সত্যি বলছি ক্লাইম্যাক্সে একটা ধামাকাদার কিছু চাইছিলাম, কিছু টুইস্ট থাকবে, কিছু টুইস্ট অ্যান্ড টার্ন থাকবে, সেরকম কিছু চাইছিলাম। বাট ওই যে বললাম যে কেউ কোনো জায়গা থেকেই গল্পটাকে বা সিনেমাটাকে চাগিয়ে তুলতে পারে। যাই হোক, এবার আমরা কথা বলি সিকান্দারের গল্পটা নিয়ে। দেখো এই সিনেমার গল্পটা বলতে গেলে হয়তো কিছুটা স্পয়লার হয়ে যেতে পারে, আগেই বলে রাখছি। তো সেটা হচ্ছে যে সিকান্দারের যে ওয়াইফ রেশমিকা মান্ধানা যে রোলটা প্লে করছে, সে গল্পের প্রথমেই মারা যায়। এখানে আপনাদের একটা কথা বলে রাখি যে রেশমিকা মান্ধানার এই সিনেমার মধ্যে একটা ছোট্ট চরিত্র, ছোট্ট রোল, তার স্ক্রিন টাইম খুবই কম। তবে এটা খুব ভালো হয়েছে শুধুমাত্র তার জন্য, কারণ হচ্ছে সে যদি পুরো সিনেমার মধ্যে বা পুরো গল্পের মধ্যে থাকতো, তাহলে হয়তো বিশাল পরিমাণে রোস্টিং হতো সে। তো যাই হোক, তার যে ওয়াইফ, তার মরে যাওয়ার পরে যে অঙ্গ প্রত্যঙ্গ আর কি, চোখ, লাংস, হার্ট, সেগুলো সে ডোনেট করে যায়। তো এই অর্গানগুলো কাদের কাছে গিয়ে পৌঁছায়, কারা আর কি অর্গানগুলো নেয়, তারা কি অবস্থায় আছে, তারা কারা, এখানে সিকান্দারের মেন মিশন হচ্ছে তাদেরকে খুঁজে বার করা এবং তাদেরকে বাঁচিয়ে রাখা, তাদের মধ্যে দিয়ে তার ওয়াইফকে বাঁচিয়ে রাখা। তো এর জন্য সে কি কি করছে, কি কি করতে হচ্ছে তাকে, এই নিয়ে সিনেমার গল্প। সো যাই হোক, এই ছিল বলার আর কি সিকান্দার নিয়ে। সত্যি বলতে আমার জন্য একটা বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল এই সিনেমাটা। আমি চেয়েছিলাম যে সলমান খানের একটা কামব্যাক হোক। আলটিমেটলি যেটা বললাম যে প্রথমত তাকে রিয়েলিস্টিক কিছু ভাবতে হবে, তাকে কিছু ভাবতে হবে, তাহলেই হয়তো সে দর্শক পাবে, হয়তো তাহলেই তার কামব্যাকটুকু হবে। তো যাই হোক, এই ছিল বলার একদম অনেস্ট রিভিউ। তোমাদের সিনেমাটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।